নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। চন্দ্রমল্লিকা ফুল এতদিন তার রং রূপে আমাদের বাগান ভরিয়ে রেখেছিল। শীতের শেষ লগ্নে এসে সে তার রং রূপ হারিয়ে বিবর্ণ শুষ্ক হয়ে আমাদের বাগানে অবস্থান করছে। আগামী বছর চন্দ্রমল্লিকা নতুনভাবে শুরু করতে আমাদের চন্দ্রমল্লিকার মাদার গাছগুলো সংরক্ষণ করতে হবে। আর এই মাদার গাছ সংরক্ষণের জন্য আমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি কি সেটা জানতে স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। এখন আপনারা দেখছেন আমার বাগানের কিছু চন্দ্রমল্লিকা, যারা এতদিন আমার বাগানের শোভা বর্ধন করে আসছিল। শীত শেষ করে এখন বসন্ত আমাদের দ্বারে কড়া নেড়েছে, আর তাই সময় হয়ে গেছে আবার নতুন করে আগামী বছরের জন্য চন্দ্রমল্লিকার প্রস্তুতি শুরু করার। আগামী বছর চন্দ্রমল্লিকা করার জন্য সবচেয়ে প্রথম যে কাজটি করতে হবে আমাদের, সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার যে মাদার গাছগুলো আমাদের রয়েছে সেই মাদার গাছগুলো সংরক্ষণ করতে হবে। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমার বাগানের কিছু জায়ান্ট চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার মাদার গাছ সংরক্ষণের জন্য যে কাজগুলোর কথা বলছিলাম, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো গাছগুলো মার্ক করে রাখা। চন্দ্রমল্লিকার মাদার গাছের ট্যাগ করার যে কাজটি আপনাদের বলছিলাম, সেটা আপনাদের একটু বুঝিয়ে বলি। এই যে আমার চন্দ্রমল্লিকার মাদার গাছটা দেখছেন, এটা ফুলগুলো প্রায় আস্তে আস্তে শুকিয়ে এসছে। এবার আমি কিভাবে এই গাছটি মার্ক করছি বা ট্যাগ করছি সেটা আপনাদের দেখায়। এই মাদার গাছটি ট্যাগ করার জন্য আমি নিয়েছি এই যে প্লাস্টিকের চামচ দেখছেন, এরকম প্লাস্টিকের চামচ। এই প্লাস্টিকের চামচে আপনাদের দেখাবো, দেখুন আমি 1 মার্ক করে নিয়েছি। এবার আমার এই যে চন্দ্রমল্লিকার গাছটি রয়েছে, এই গাছের আমি মাটিতে এই প্লাস্টিকের চামচটি পুঁতে দেব মাটিতে। এতে করে কি হবে না, আমার এই চন্দ্রমল্লিকা গাছটি 1 নাম্বার ট্যাগ দিয়ে মার্ক হয়ে রইল। তো পরবর্তীতে আমি যখন আবার চন্দ্রমল্লিকার চারা তৈরি করব, তাহলে এই ট্যাগ নাম্বারটি দেখে আমি সহজেই গাছটি চিনতে পারবো যে আমার এই গাছ থেকে কি ফুল হতে পারে। এরকমই এখন যে আমি ট্যাগ নাম্বারটা আপনাদের দেখালাম, এই গাছটির ছবিও আমি ফোনে তুলে রেখেছি এবং সেখানেও 1 মার্ক করে রেখেছি। কারণ পরবর্তীতে যখন এই ফুলগুলো সব শুকিয়ে যাবে পুরোপুরি, বা গাছটি যখন আমরা ছেটে ফেলবো, তখন আমরা তো বুঝতে পারবো না যে গাছ থেকে, মানে পরবর্তীকালে যদি ট্যাগ না করা থাকে তাহলে তো আমরা চিনতে পারবো না যেটি কোন গাছ ছিল বা কি ফুল হবে পরবর্তীতে। তো সেটা যাতে আমরা ঠিকঠাকভাবে চিহ্নিত করতে পারি, সেই জন্যই এই ট্যাগ করতে হবে আমাদের গাছগুলো। দেখুন এভাবে আমার প্রত্যেকটি চন্দ্রমল্লিকা মাদার গাছে আমি ট্যাগ করে নিয়েছি, যাতে করে পরবর্তীতে আমার গাছ চিনতে কোনো রকম অসুবিধা না হয়। এবার আপনাদের দেখাবো চন্দ্রমল্লিকা মাদার গাছ সংরক্ষণের দ্বিতীয় ধাপ। এই দ্বিতীয় ধাপে গাছ
গাছের চন্দ্রমল্লিকার ফুলগুলো যখন শুকিয়ে আসবে তখন আমরা সমস্ত এই ফুলগুলো ডাল সমেত মাটি থেকে, টবের মাটি থেকে 8-10 ইঞ্চি গাছ রেখে পুরোটাই ছেটে ফেলবো। দেখুন, এভাবে আস্তে আস্তে আমরা কাটারের সাহায্য নিয়ে চন্দ্রমল্লিকার ফুল, শুকনো ফুল সহ যে গাছ রয়েছে সেটি আমরা টবের মাটি থেকে 8-10 ইঞ্চি রেখে বাকি অংশ ছেটে ফেলছি। আপনাদের দেখাবো। দেখুন, আমার চন্দ্রমল্লিকায় যে মাদার গাছটি ছিল সেটির সমস্ত ডালপালাগুলো যেমনভাবে বললাম আপনাদের, আমার ডালপালা ছাঁটার কাজটি কমপ্লিট হয়ে গেছে। এবার এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে প্রোটেকশন ব্যারিয়ার দিয়েছিলাম গাছটিকে সাপোর্ট দেওয়ার জন্য, সেগুলো আমরা আস্তে আস্তে তুলে ফেলব। দেখুন, এই প্রোটেকশন ব্যারিয়ার সরানোর কাজটাও আমরা কমপ্লিট করে ফেললাম। দেখুন কতটুকু রেখেছি, দেখুন মাটি থেকে, দেখুন এই জাস্ট এইটুকু রেখে বাকি সব অংশ ছেটে ফেলেছি। চন্দ্রমল্লিকার মাদার গাছের ট্যাগিং এবং ডালপালা ছাঁটার পরবর্তী যে কাজটি আমরা করব সেটি হচ্ছে গাছে আমাদের খাবার দিতে হবে। তো আমরা কি খাবার দেব? খাবার হিসাবে আমরা দেব নাইট্রোজেনযুক্ত খাবার, অর্থাৎ এখানে আমরা ব্যবহার করব সর্ষের খোলের গুঁড়ো। এই দেখুন, সর্ষের খোলের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এই সর্ষের খোল গুঁড়ো আমরা টবের মাটিতে 2 থেকে 3 টেবিল চামচ করে আমরা টবের চারিদিকে আস্তে আস্তে মাটিতে ছড়িয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে দেওয়ার পর আস্তে আস্তে আমরা টবের মাটিটা একটু খুশে দেব। আর এই যে সর্ষের খোলের গুঁড়ো আমরা দিলাম, এটা আমরা মাসে 2 বার ইউজ করব। তাহলে কি হবে না, এগুলো থেকে কিছুদিন পর আবার অনেক নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং পরবর্তীতে আমরা সেই ব্রাঞ্চগুলো থেকে আবার চন্দ্রমল্লিকার চারা তৈরি করে নিতে পারবো। মাটি খুঁজে নেওয়ার পর আমরা একটু করে টবের মাটিতে জল দিয়ে দেবো। প্রসঙ্গত আপনাদের বলে রাখি, আপনারা যখন গাছের ব্রাঞ্চগুলোর কাটাই ছাঁটাই করবেন কিংবা খাবার দেবেন, তখন কিছু কিছু গাছের গোড়া থেকে দেখবেন এরকম কিছু নতুন চারার মতো বের হচ্ছে। এগুলো হলো চন্দ্রমল্লিকা গাছের শাখা। এই যে দেখছেন, এগুলো নতুন নতুন গাছ বেরোনোর মতো বেরিয়েছে, এগুলো হচ্ছে শাখা। এগুলো পরবর্তীকালে বড় হয়ে এগুলো থেকে আমরা চন্দ্রমল্লিকার চারা তৈরি করে নিতে পারবো। আমরা যেমন নতুন ব্রাঞ্চের ডগা কেটে সেখান থেকেও চারা তৈরি করতে পারি, আবার এই যে শাখারগুলো রয়েছে সেই শাখারগুলো থেকেও আমরা চারা তৈরি করে নিতে পারবো। তাই যেটা বলার না, এই যখন আপনারা এই কাজগুলো করবেন তখন এই যে শাখারগুলো রয়েছে এই শাখারগুলো যেন কোনোভাবেই নষ্ট করবেন না। এরা যেরকম আছে সেরকমই থাকবে, আপনারা এগুলোকে বাঁচিয়ে রেখে যে কাজগুলো বললাম সেই কাজগুলো করবেন। আমাদের চন্দ্রমল্লিকা গাছের ট্যাগিং, প্রুনিং এবং খাবার দেওয়া এই কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের যেটা করতে হবে, গাছকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচাতে এবং পোকামাকড়ের হাত থেকে গাছকে বাঁচাতে আমাদের ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড গাছে স্প্রে করতে হবে। আর এই ইনসেকটিসাইড হিসাবে আমি ব্যবহার করছি কাকা, আর যেটা আমরা এখন মোটামুটি মাসে 2 বার করে ইনসেকটিসাইড ইউজ করব। আর ফাঙ্গিসাইড হিসাবে আমি ইউজ করছি টাটা ব্লাইটক্স। আর এই ফাঙ্গিসাইডও আমরা মাসে 2 বার ব্যবহার করব। তো আজ কিছু গাছে যেগুলো প্রুনিং করেছিলাম সেই কিছু গাছে তার মধ্যে আজকে ফাঙ্গিসাইড স্প্রে করব, তার 2 দিন বাদে ওই গাছগুলো ইনসেকটিসাইড স্প্রে করব। আপনাদের দুটো আলাদা আলাদা গাছে আমি স্প্রে করে দেখাচ্ছি। এই গাছটাই আমি ফাঙ্গিসাইড স্প্রে করছি। ভালোভাবে স্প্রে করে দিলাম।
যে গাছটিতে আমি ফাঙ্গিসাইড স্প্রে করা দেখালাম, এই গাছটিতে আবার 2 দিন পর আমি ইনসেকটিসাইড স্প্রে করব। আর এটাতে ফাঙ্গিসাইড দিলাম 2 গ্রাম পার লিটার হিসাবে জলে গুলে আমি ফাঙ্গিসাইড স্প্রে করলাম। এবার আরেকটি গাছে আমি দেখাবো আপনাদের। এই গাছটিতে আমি ইনসেকটিসাইড কাকা স্প্রে করছি অন্য একটি গাছে। এটাতে ভালোভাবে স্প্রে করলাম। 1.5 থেকে 2 ml পার লিটার হিসেবে জলে কাকা গুলে আমি এই চন্দ্রমল্লিকার মাদার গাছে স্প্রে করছি। এই গাছটিতে আজকে কাকা স্প্রে করলাম, 2 দিন বাদে এই গাছটিতে আবার ফাঙ্গিসাইড স্প্রে করব। এভাবে আমরা মাসে 2 বার করে ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড স্প্রে করব গাছকে পোকামাকড় এবং ফাঙ্গাসের হাত থেকে বাঁচানোর জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখালাম চন্দ্রমল্লিকার মাদার গাছ আগামী বছরের জন্য কিভাবে আপনারা সংরক্ষণ করবেন। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো চন্দ্রমল্লিকায় প্রচুর ফুল পেতে কিভাবে আগাম তার মাটি তৈরি করে রাখবেন, এবং পরবর্তীতে আরও দেখাবো চন্দ্রমল্লিকার চারা আপনারা মাদার গাছ থেকে কিভাবে তৈরি করবেন। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।